পরিষ্কার, তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন এবং তিনি শারীরিক অসুস্থতার কথা বলেন। কিন্তু বিরোধীরা বলছে যে শাসক দলের সঙ্গে একটা সংঘাত তৈরি হচ্ছে এবং তারই ফল। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা তো জানতে পারবো না কি সংঘাত হচ্ছে না হচ্ছে, তবে যদি সংঘাত হয়ে থাকে তাহলে আগামী দিনে প্রকাশ করবে। এখন পর্যন্ত তিনি যে কারণটা দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ থেকে অব্যাহতি নিতে চাইছেন, উপরাষ্ট্রপতি পদ থেকে তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে। আমরা আমাদের রাজ্যের প্রাক্তন গভর্নর, তিনি প্রাক্তন একজন, সেই হিসাবে তার কাছ থেকে তার শারীরিক সুস্থতা কামনা করব। আর যে বিজেপির কথা বলছেন, টপ টু বটম পর্যন্ত তাদের যেভাবে দুর্নীতি করছে তাদের মধ্যে মিল না থাকাটাই স্বাভাবিক। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আধার কার্ড, এপিক এবং রেশন কার্ডকে তারা বৈধ নথি হিসাবে ধরবে না। দেখুন, এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক শুরু হয়েছে, আর যত ভোট এগিয়ে আসবে আরো বিতর্ক চলতে থাকবে। তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয়, তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম, জন্মের পরে জন্ম সার্টিফিকেট, অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি, সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি, আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি। যদি তারা মন খুশি মতো যদি করে, নিশ্চিতভাবে আইনের ধাক্কা তারা বারবার খাবে। বিহারে দেখা যাচ্ছে প্রায় ৭৩ লাখ নাম বাদ পড়ছে, এই রাজ্যে কি সেটা আশঙ্কা করছেন আপনারা? দেখুন, আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য, আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি। কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারো নাম ঢুকে থাকে, সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআই। তার সাথে সাথে এটাও বলে রাখি, এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ট দেওয়ার সময় আমরা বিরোধীরা যেখানে, বিশেষ করে আইএসএফ যেখানে নিয়োগ করতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি, আমাদেরকে অনেক আটকানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, দার্জিলিং ভাষায় আমি বলতে চাই যে কোনোভাবেই অবৈধ কেউ ভোটাধিকার তারা পাক, এটা আমরা মানিয়ে দেবো না দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে যদি কোনো বৈধ ভোটারকেও বাতিল করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হব। আর উত্তরবঙ্গে ৫৬ জন মহিলাকে গতকাল রেল পুলিশ উদ্ধার করেছে, তারা প্রায় সকলেই চা বাগানের শ্রমিক। তৃণমূল কংগ্রেস দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে, বিজেপি দাবি করে, তারপরেও পরিস্থিতি। দেখুন, ব্যাপারটা হচ্ছে 2016 থেকে 2023 যদি দেখি টাইমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে, ইউনিয়নের সাথে, মালিক আর সরকার পক্ষ, সেই 18 বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি। এখন 250 টাকা একজন চা শ্রমিকের, চা বাগান কর্মীর তার মাইনের হতে পারে পার ডেতে, যেখানে সরকার বলছে স্কিল লেবারদের 450 টাকা পার ডে রোজ, সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার, তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারেনি। ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে, ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এরা চিৎকার করলেও উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে, পাহাড় হাসছে, অমুক খাচ্ছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলার জনগণ আর্থসামাজিকভাবে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, আর আমাদের মাথায়, জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে। 2011 সালে আমাদের পশ্চিমবাংলার সরকার যখন পালাবদল হয়েছিল, তখন একজন মাথা পিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার 11 থেকে 12,000 টাকা, আর আজকে দেখুন 60,000-এর ঊর্ধ্বে ঋণ হয়েছে। পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। শাসক দলের সাথে কিছু নেতা আছে, তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। দেখুন, আমি ডেটা দিয়ে বলছি, আমাদের পশ্চিমবাংলার গ্রামীণ এরিয়া, আরবান এরিয়া, দেখুন খরচের দিক থেকে, পরিবার পিছু খরচের দিকে আমাদের পশ্চিমবাংলা কত তলানিতে আছে। যে প্রধান 5টা বড় যে রাজ্য, 5-7টা যে বড় রাজ্য আছে, সেটা দেখুন কোথায় আছে। শহরের এলাকার মানুষ যে খরচটা করছে, হাতে কম টাকা বলে কম খরচ করছে, গ্রামীণ এরিয়ার মানুষের হাতে কম টাকা বলে কম খরচ করছে। আর আপনি এটা চলে যান আমাদের একদম কাছে একটা ছোট্ট রাজ্য সিকিমে চলে যান, ওখানকার মানুষরা, গ্রামীণ এলাকার মানুষরা মাসের খরচ দেখুন, শহরের এলাকার মানুষের মাসিক খরচ দেখুন। যত বেশি খরচ করতে এই জন্যই পারছে, তাদের হাতে বেশি টাকা আসছে বলে। আর আমাদের পশ্চিমবাংলা, আমাদের দুর্ভাগ্য, আমরা গ্রামীণ মানুষ, সাধারণ মানুষ হোক আর শহরের সাধারণ মানুষ হোক, অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ছি, ফলে আমরা বেশি খরচ করতে পারছি না। এগিয়ে বাংলা বললেও তৃণমূলের কিছু নেতা এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে অবৈধ পন্থা অবলম্বন করে, কিন্তু আমরা গ্রামীণ মানুষটা, আমাদের সাধারণ মানুষ, আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি।
দেখতে বলছেন নিষ্কর্মা, আবার বলছেন ভালো ছেলে। তার বক্তব্য যে দেখতে ব্ল্যাকমেলিং এর শিকার হতে হচ্ছে, তার কারণ ও যদি তৃণমূলের সঙ্গে না থাকে তাহলে তো সিনেমা করতে হবে। আপনি কি তাই বিশ্বাস করেন? দেব ভালো ছেলে আবার নিষ্কর্মা? দেখুন, আমি ওনার ব্যক্তিগত সার্টিফিকেট দেওয়ার জন্য পলিটিক্সে আসিনি। এতটুকু বলবো, তিনি শাসকে আছেন, যে কমিটমেন্ট গুলো করেছিলেন করতে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা বিরোধী, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ডিস্টার্ব করা হয়, এমএলএ ল্যান্ডের টাকা খরচ করতে ঠিকঠাক দেয় না, সময় নষ্ট করে, আমাদের বিভিন্নভাবে আটকায়। কিন্তু বলেছিল 2024-এ 31শে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে। আর দেখুন, গতকালকের কথা বলছি, সেই ঘাটাল থেকে কিছু মানুষ এসেছে নৌকায় চড়ে, তাদেরকে যেখানে পানি বা বলুন জল নাই সেখান থেকে বাস ধরে আসতে হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান এখন কোথায়, কোন তলনিতে আছে? কিন্তু দেববাবু ভোট আসলে অনেক গল্প শোনায়, এবারে ভোটে দাঁড়াবো না, এ করবো না, হ্যান করবো না, তার করবো না। শুধু মানুষের আবেগকে নিয়ে তিনি খেলা করেছেন। এর জবাব কিন্তু শুধু ঘাটালের মানুষদের চাইবে না, রাজ্যের মানুষ আগামী দিনে দেববাবুর কাছ থেকে চাইবে গণতান্ত্রিক প্রক্রিয়া। অনুব্রত মণ্ডল এবং পরেশ পাল, তাদের কাউকে দেখা গেল না তৃণমূলের শহীদ সমাবেশে। পরেশ পালের এন্ট্রিও হলো না, তার আগের দিন অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস কি কলঙ্ক মুক্ত হতে চাইছে? সেই কারণে অনুব্রত মণ্ডল, পরেশ পাল যারাই বিতর্কে আসছে তাদের সরিয়ে ঠিক কি কারণে তাদেরকে দেখতে পেলাম না, আমি অবশ্য দেখার চেষ্টাও করিনি কারা কারা স্টেজে আছেন, কোন সারিতে আছেন, চেয়ারে বসতে দিয়েছে না ভালো সিটে বসতে দিয়েছে, দেখার আমি চেষ্টাও করিনি আর করবো না। তবে আপনার কথা অনুযায়ী বলছি, হতে পারে তো শারীরিক অসুস্থতা, তারা অনুপস্থিত ছিলেন। তবে একটা কথা, যদি যাদের নামে কলঙ্ক আছে তাদেরকে স্টেজে উঠতে দেয়নি, তাহলে তো শওকত মোল্লাকে আগে ঘাট ধরে নামানো দরকার ছিল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নোটোরিয়াস ক্রিমিনাল।